হাজবেন্ড বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা পাঠায়, সেই টাকাগুলো ঘরের স্ত্রী মেরে খায়, বা স্বামী দেশে আসার পরে হচ্ছে তাকে প্রত্যাখ্যান করে বা সেই ঘরে উঠতে দেয় না। আসলে এই কন্টেন্ট গুলো আমি এইগুলোর সাথে একমত না, কারণ এইগুলো থেকে অনেক সংসারে অশান্তি হয়। নাটক বা এমন কোন শর্ট ফিল্ম আছে যেখানে আপনার ডায়লগ গুলো ভাইরাল হয়েছিল বা আপনার হচ্ছে দর্শক জনপ্রিয়তা পেয়েছিল? আগে প্রেমের মাঠ অনেক ছোট ছিল, দুই একজনের বেশি প্রেম করা যেত না, কিন্তু এখন প্রেমের মাঠ অনেক বড় হয়েছে, তাই অনেক জনের নিয়ে একসাথে দৌড়াদৌড়ি করা যায়। যদি আপনার পরিচয় জিজ্ঞেস করে যে আপনি কি করেন, যে আমি সোশ্যাল মিডিয়ার একজন তারকা, তখন আসলে আপনার নিজেকে আপনার কতটুকু আপনার পরিচয়টা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? নারীদের জীবনে স্বামীর অনেক বড় ভূমিকা। আসলে দিন শেষে সন্তান বলেন, মা বাবা বলেন, সবাই একটা সময় পর হয়ে যায়। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুভি বাংলা টেলিভিশনের অনুষ্ঠান ডিজিটাল তারকা। সাথে আছি আমি মোহাম্মদ মানিক খান। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন অভিনেত্রী, একজন সোশ্যাল মিডিয়া তারকা পরি আক্তার। কেমন আছেন আপনি? জি আছি অনেক ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, যতটা ভালো না ছিলাম আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে আড্ডা দিচ্ছেন, অনেকটা ভালো হয়ে গেছি আর কি, অনেকটা ভালো লাগতেছে। তো প্রথমে আপনার কাছে জানতে চাইবো আপনার মিডিয়াতে যাত্রাটা কিভাবে শুরু করেছিলেন? আসলে মিডিয়াতে যাত্রাটা কিভাবে শুরু হয়েছে বলতে গেলে আমার কখনোই এরকম ইন্টারেস্ট ছিল না যে আমি মিডিয়াতে আসব। জি। আর তারপরেও যখন 2020-তে আমি আমার এক খালার বাসায় বেড়াতে আসি টাঙ্গাইলে, তো সেখানে এক প্রযোজক ছিল আপনার মোতালেব হোসেন জয়। জি। উনি 2-3 মাস আগে মারা গেছেন। তো আমি হচ্ছে আমার খালার সাথে দেখি যে আউটডোরে শুটিং চলতেছে মার্কেটে যাওয়ার সময়, তখন খালামণিকে বললাম যে আমি একটু শুটিং দেখবো। তখন আমার কাছে এটা একটু কল্পনার মতো ছিল যে শুটিং আহামরি কিছু একটু সামনে থেকে দেখবো। তো আমি যখন ওইখানে শুটিং গুলো দেখতে যাই, ওইখানে হচ্ছে মোতালেব হোসেন জয় একজন প্রযোজক, আপনার উনি আমার খালাকে প্রপোজ করে আমার বিষয়ে যে আপনার ভাগ্নি তো দেখতে মাশাআল্লাহ, আপনি যদি মানে প্রপোজটা আপনি যেখানে আপনার নিজের ইচ্ছে যে আপনি শুটিং করবেন, আপনার প্রপোজ করার কথা, সেখানে আপনার সে আপনাকে উল্টা প্রপোজ করেছে? আমাকে প্রপোজ করেছে, যে আমাকে না, তাও হচ্ছে ডাইরেক্ট আমার খালামণির কাছে, যে আপনার ভাগ্নি তো দেখতে মাশাআল্লাহ, আপনি যদি মানে ইন্টারেস্ট থাকেন তাহলে আমি ওকে নিয়ে কয়েকটা মানে নাটক করতে চাই, কাজ করতে চাই। তো তখন হচ্ছে আমার খালামণি আমাকে জিজ্ঞেস করতে, আমি বললাম হ্যাঁ আমি করব। একটু ছোট ছিলাম, 4 বছর আগের কথা। তো আমি বললাম যে হ্যাঁ আমি করব। তো দ্যাটস ওয়াই আমি যখন স্বীকার দেই, তখন হচ্ছে মোতালেব হোসেন জয় আমাকে নিয়ে ফার্স্ট একটা কাজ করে আপনার সাথে হারা নাগিন সিনেমার ছোটদের যে ভার্সনটা, সেটা আপনার এটা ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। তো সেখান থেকেই শুরু। আর বলতে গেলে যে এটাই আমার শুরু তা না, আমি এর আগেও টেলিভিশনের পর্দায় কাজ করেছি, সেটা হচ্ছে আপনার বৈশাখী টেলিভিশনে। জি। সেইখানে কাজ করেছিলাম আপনার আনিসুল হক মিলন ভাই, এনি খান আপু। জি। সেটা নাটক? হ্যাঁ হ্যাঁ, নাটকে কাজ করেছিলাম। জি। বড় পর্দায়। তো এইভাবেই শুরু আর কি। তো এই যে সোশ্যাল মিডিয়াতে যে কাজ যে করতেছেন, তো সোশ্যাল মিডিয়ার কাজগুলো আসলে আপনার কাছে কেমন মনে হয়? এখন যেহেতু এখানে ইনভলভ হয়ে গেছি, হ্যাঁ ভালোই লাগে। তো সোশ্যাল মিডিয়ায় তো আসলে দেখা গেল যে যেভাবে পারতেছে কাজ করতেছে। সোশ্যাল মিডিয়ার আসলে এখন ইচ্ছে স্বাধীনতার মতো হয়ে গেছে, যে যেভাবে ইচ্ছে করতেছে সেভাবে কন্টেন্ট তৈরি করতেছে, যে যেভাবে চাচ্ছে সেভাবে আপনার পাবলিশ করতে পারতেছে। তো আগে একটা সময় ছিল যখন আপনার হচ্ছে এতটা মিডিয়াটা এতটা সহজ ছিল না, বর্তমান সময়ে যতটা সহজ হয়ে গেছে। তো আপনার কাছে এই সোশ্যাল মিডিয়াটাকে আসলে কেমন মনে হয়? আসলে যে যেদিক থেকে যেভাবে দেখে সেরকমই। হ্যাঁ, সত্য বলতে এটাই যে মিডিয়া এক সময় স্বপ্নের ছিল। যেমন আমরা অনেক তারকাকে স্বপ্নের চোখেই দেখতাম, যে তাকে যদি দেখতে পারতাম বা তার সাথে যদি একটা সেলফি তুলতে পারতাম। কিন্তু এখন এগুলো এভেলেবেল হয়ে গেছে, আপনার এখন রাস্তাঘাটে দাঁড়াইলেও অনেক শুটিং চোখের সামনে থেকে দেখা যায়। তো এগুলা মানে কি বলবো, এরকম হতে আমার কাছে মনে হয় ভালোই। অনেকে অনেক ভাবে সুযোগ পাচ্ছে, অনেকের কাছে স্বপ্নের মতো ছিল, অনেকের দেখা যায় প্রতিভা আছে, কিন্তু আপনার
কর্মস্থলে যেতে পারছিল না বা তার ইচ্ছাটাকে প্রকাশ করতে পারছিল না, কিন্তু এখন এটা ইজি হওয়াতে অনেকেই অনেকের প্রতিভাগুলি প্রকাশ করতে পারতেছে। জি। তারকা বা সেলিব্রিটি বলতে আসলে আমরা কি বুঝে থাকি? এখানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আসলে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মগুলো আসলে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার ব্যাপক হারে আপনার জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের কাছে। যেমন টিকটক প্ল্যাটফর্ম আছে, তারপর ফেসবুক, ইউটিউব, তো এরকম লাইকি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে। তো সেইখানে যারা আসলে আপনার বিভিন্ন অঙ্গভঙ্গিতে অভিনয় করে থাকে বা গান গেয়ে থাকে, তো তাদের আপনার সেলিব্রিটি আপনার হচ্ছে বলা চলে কিনা? আসলে আমি মনে করি ভাইরাল আর সেলিব্রিটি জি, দুইটা দুই রকম। জি, সেটার একটু ব্যাখ্যাটা আমাদেরকে দিবেন। আপনার ভাইরাল মনে করেন যে কোনো ভাবে যে কোনো দিক থেকেই হওয়া যায়, জি, কিন্তু সেলিব্রিটি একটা জনপ্রিয়তা, এটা হচ্ছে ভিন্ন। জি, আমি মনে করি সেলিব্রিটি হতে গেলে বা জনপ্রিয়তা পেতে গেলে ভালো দিক থেকেই হওয়া উচিত। অনেকে যে যেভাবে পারতেছে ভাইরাল হওয়ার জন্য যে কোনো কিছু ইস্যু তুলে ধরতেছে, জি, আমি এটাকে আসলে ভালো চোখে দেখি না। আমি বলবো কেউ যদি ভাইরাল হতেই চায় বা জনপ্রিয়তা পেতে চায়, সেটা ভালো দিক থেকে প্রকাশ করতে পারে, ভালো কাজের মাধ্যমে হতে পারে। আজে বাজে কন্টেন্ট তৈরি করে ভাইরাল হওয়ার থেকে হচ্ছে জনপ্রিয়তা পাওয়া অনেক ভালো, ভালো কিছু। মানে জনপ্রিয়তা আর হচ্ছে ভাইরাল দুইটা তাহলে দুই জিনিস? হ্যাঁ, আমার কাছে মনে হয় দুইটা দুই জিনিস। ভাইরাল হচ্ছে আমি হচ্ছে মানুষ আমাকে মানে আমি মানুষের কাছে পরিচিত হলাম, কিন্তু আমি হচ্ছে আমাকে কেউ ভালো চোখে দেখে না। হ্যাঁ, আমি এটাকে মনে করি না যে আমি জনপ্রিয়তা পেয়েছি, আমার নামে মানুষ সমালোচনাও করতে পারে। আমি জনপ্রিয়তা সেটাকেই মনে করি যে আমাকে সবাই সাপোর্ট করে, আমাকে দেখার জন্য মানুষ ইচ্ছুক থাকবে, আমাকে দোয়া দিবে, আমাকে ভালোবাসবে, এটাই একটা এক প্রকার জনপ্রিয়তা। প্রত্যেকটা মানুষের একটা আইডল থাকে। আপনার অভিনয় জগতে আসার পরে বা আপনার অভিনয় জগতে আসার পূর্বে আপনি আপনার পছন্দের অবশ্যই নায়িকা বা নায়ক, যে কোনো অভিনেতা বা অভিনেত্রী অবশ্যই আপনার আছে। তো আপনি কাকে অনুসরণ করেন বা কাকে ফলো করে আসলে আপনার এই অভিনয় জগৎটাকে আপনার এত মনে প্রাণে আপনার ভালোবেসে এখানে পদার্পণ করাটা? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাইয়া। ডেফিনেটলি প্রত্যেক মানুষেরই হচ্ছে একজন আইডল থাকে, আমারও আছে। আর আমি অভিনয় জগতের কারো অভিনয় যদি সবচাইতে বেশি পছন্দ করি প্লাস হচ্ছে অনুসরণ করি, সেটা হচ্ছে আমাদের শাবনূর আপু। জি। তো তাকে এতটা ভালো লাগার বা তাকে অনুসরণ করার কারণটা কি? এই যে উনি অনেক জনপ্রিয়তা প্লাস হচ্ছে উনি সবারই প্রিয়। আমি দেখেছি আমার মায়েরও প্রিয়, আমার বোনেরও প্রিয়, আমার ফ্রেন্ড সার্কেলেরও প্রিয়। এমনকি উনার যে অভিনয় মনোমুগ্ধকর, মানে বলার বাহিরে। তো তার একটা ডায়লগ আমরা আপনার মুখে শুনতে চাই। যেমন হচ্ছে একটা ভাইরাল ডায়লগ জি, শাবনূর আপুর, সেটা হচ্ছে আগে প্রেমের মাঠ অনেক ছোট ছিল, দুই একজনের বেশি প্রেম করা যেত না, কিন্তু এখন প্রেমের মাঠ অনেক বড় হইছে, তাই অনেক জনের নিয়ে একসাথে দৌড়াদৌড়ি করা যায়। জি। তো যাই হোক, অভিনয় করার ক্ষেত্রে আসলে দেখা গেলো যে একটা প্লেস থাকে বা আপনার হচ্ছে একটা মুভমেন্ট থাকে, হয়তো এখানে সেই মুভমেন্টটা তৈরি হচ্ছে না, তাহলে হয়তো দেখা গেলো যে আরো ভালোভাবে ডায়লগটা আপনার পরিপূর্ণভাবে আপনার ফুটিয়ে তুলতে পারতেন। হ্যাঁ, তো অবশ্যই। প্রত্যেকটা মানুষই কিন্তু আসলে একটা ইচ্ছে নিয়ে একটা স্বপ্ন নিয়ে পথ চলে। তো আপনার ইচ্ছা এবং স্বপ্নটা কি? মানে এই মিডিয়া প্ল্যাটফর্ম মিডিয়া থেকে নিয়ে, হ্যাঁ, মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে। স্বপ্নটা হচ্ছে অবশ্যই ভালো কিছু করার, উপরে যাওয়ার। আমিও চাই দর্শক আমাকে চিনুক, আমাকে ভালোবাসুক, জি, ভালো কিছু যেন করতে পারি, দর্শকের জন্য ভালো কিছু উপহার দিতে পারি। এমনকি আমিও চাই দর্শকদের মনে আমিও একটা জায়গা করে নিই। সোশ্যাল মিডিয়াতে এ পর্যন্ত কতগুলো খণ্ড নাটক বা শর্ট ফিল্ম অভিনয় করা হয়েছে? নাটক করেছি কম বেশি 7-8টি প্লাস, আর শর্ট ফিল্ম বলতে গেলে অগণিত, জি। হাজার হাজার আছে। তো সেগুলো আপনার কোন প্ল্যাটফর্মে আসলে আমরা দেখতে পাই বা দর্শকরা দেখতে পায়? আমি যদি দর্শক জনপ্রিয়তা কিছু হলেও পেয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের রাজ এন্টারটেইন। জি, মানে ইউটিউব প্ল্যাটফর্ম হ্যাঁ নাকি হ্যাঁ, ফেসবুক প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম? হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম। ইউটিউব ইউটিউব প্লাস হচ্ছে ফেসবুকেও আছে পেজে, এখন যেহেতু পেজ প্রচন্ড চলে, জি, পেজটাই নিয়ে ঘাটাঘাটি বেশি হয়, তো পেজ প্ল্যাটফর্মেও পাবেন, ইউটিউবেও আছে। জি। তো একজন অভিনেতা বা অভিনেত্রীর আসলে অনেকগুলো গুণ থাকে, বিভিন্ন গুণে তারা গুণান্বিত থাকে। যেমন আসলে আপনি অভিনয় করার ক্ষেত্রে হয়তো অনেক সময় গান গাইতে হয়, অনেক সময় নৃত্য করতে হয়, অনেক সময় ডায়লগ দিতে হয়, অনেক সময় কাঁদতে হয়, অনেক সময় হাসতে হয়। বিভিন্ন ধরনের গুণ কিন্তু থাকতে হয়। সেই গুণাবলীর মধ্যে আসলে আপনার হচ্ছে আপনার
আপনার যেহেতু নিজে একজন অভিনেত্রী আপনি, তো অভিনেত্রী হিসেবে আপনার মাঝেও সেই গুণগুলো অবশ্যই আছে, বিদ্যমান আছে। তো আপনার যখন আপনার হচ্ছে একটা কান্নার দৃশ্য বা কান্নার একটা সংলাপ যখন আপনার সামনে যখন আসে, তখন আপনার হচ্ছে সেটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন এবং কোন ভঙ্গিতে সেটাকে আপনি দর্শকদের মাঝে উপস্থাপন করেন? আমার যখন স্যাড কোনো ডায়লগ দিতে হয়, যেমন কষ্টের অনেক কিছু, তখন আমি ওই ডায়লগটা দেওয়ার আগে আমি ওইটা মানে বাস্তবায়ন ভাবে চিন্তা করি যে হ্যাঁ ঠিক এইটা যদি আমার সাথে হতো বা এরকম যদি আমার সাথে হয়, দ্যাটস ওয়াই আমার কেমন লাগবে। তো আমি হচ্ছে চেষ্টা করি আমার স্যাড ডায়লগগুলো আমি একদম আমার ভেতর থেকে দেওয়ার জন্য। অনেক সময় আমরা দেখে থাকি যে আসলে শুটিং সেটে যখন একটা অনুধাবন অর্থাৎ আপনার হচ্ছে কান্নার একটা দৃশ্য যখন চিত্রায়িত করে, তখন আসলে চোখের মাঝে আপনার গ্লিসারিন দিয়ে তারা কান্না করে বা চোখের জলগুলো নিয়ে আসে। তো আপনার ক্ষেত্রে আপনার হচ্ছে গ্লিসারিন লাগে কিনা? অনেক অভিনেতা অভিনেত্রী আছে তাদের কিন্তু গ্লিসারিন লাগে না, যে অটোমেটিক তাদের চোখে জল চলে আসে তখন। তো আপনার ক্ষেত্রে আপনার হচ্ছে আমিও হচ্ছে তাদের মধ্যেই একজন, কারণ আমি হচ্ছে গ্লিসারিন নিতেই পারি না, আমার চোখে অ্যালার্জি প্রবলেম। তো আমি যখন মানে ভেতর থেকে জিনিসটা ফিল করি একটা কষ্টের ব্যাপারে, আমার অটোমেটিক্যালি কেন জানি না আমার চোখ থেকে পানি চলে আসে, হয়তো আমি একটু বেশি ইমোশনাল। আপনার শুটিং সেটে ঘটে যাওয়া কোনো ঘটনা, প্রত্যেকটা মানুষেরই কিন্তু কোনো না কোনো স্মরণীয় ঘটনা থাকে। আপনার শুটিং সেটে ঘটে যাওয়া কোনো স্মরণীয় ঘটনা এই মুহূর্তে কি মনে পড়ছে আপনার, যেটা হয়তো আপনাকে দুঃখ দিয়েছে বা হাসিয়েছে, এমন কোনো ঘটনা? এরকম তো অনেক ঘটনাই আছে স্মরণীয়, আসলে বলতে গেলে কোনটা বলবো ক্লিয়ারলি, মানে যেটা এই মুহূর্তে আপনার সবচেয়ে বেশি মনে পড়তেছে। আচ্ছা আচ্ছা, আমি যখন হচ্ছে আমার ফার্স্ট নাটকটা করতে যাই, আপনার বাপের বিদায় নাটকের নাম, আপনার বৈশাখী টেলিভিশনে দেওয়া হয়েছিল। তো আমার কো আর্টিস্ট হিসেবে কাজ করেছিল হিরণ সোহেল ভাইয়া। তো উনি যখন আমাকে একটা ডায়লগ বারবার শিখিয়ে দিচ্ছিল, আমি হচ্ছে বারবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতেছি ক্যামেরা কি উঠতেছে, আমাকে কি দেখা যাচ্ছে, মানে বারবার উনি আমাকে ডায়লগটা বলে দিচ্ছে, আমি ডায়লগটা বলা শেষে বলতেছি ভাইয়া হইছে ডায়লগটা, মানে উনি কাট করার আগে আমি বারবার জিজ্ঞেস করতেছি যে মানে আমার খুব আগ্রহ যে ডায়লগটা হয়েছে কিনা। তো বিষয়টা নিয়ে ওরা সবাই অনেক হাসাহাসি করতেছিল, প্লাস হচ্ছে আপনার হান্নান শেলি আঙ্কেল উনি তখন হচ্ছে আমার মাথায় হাত দিয়ে বলে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, তুমি নতুন অবস্থায় অনেক ভালো ডায়লগ ডেলিভারি দিয়েছো, আমি তোমাকে দোয়া করি তুমি হচ্ছে অনেক বড় হও। এটা আমি মনে করি আমার কাছে অনেক স্মরণীয়। একজন অভিনেত্রীর আসলে কোন কোন গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন আপনি? অভিনেত্রীকে যথেষ্ট অভিনয় দিয়ে যেহেতু ফুটিয়ে তুলতে হয়, অভিনয়ের দিকটা তো অবশ্যই খেয়াল রাখতে হবে। অভিনয়ের বাহিরে একটা অভিনেত্রীর কোন কোন গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন? অবশ্যই তো সুন্দর থাকতে হবে, জি, যেন হচ্ছে হ্যাঁ সুন্দর থাকতে হবে, তার কথাবার্তায় স্মার্টনেস থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতাটাও চাই, আর এখন শিক্ষাগত যোগ্যতা ছাড়া দেখা গেলে কিছুই চলে না। আপনার গার্মেন্টসে জব নিতে গেলেও এখন মানুষ শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞেস করে, বা না থাকলে হয় না। তো অভিনেত্রীর ক্ষেত্রে তো ডেফিনেটলি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কারণ যে কোনো সময় যে কোনো অ্যাক্টিং তার জন্য বাধ্যতামূলক হতেই পারে। আরো হয়তো অনেক কিছু আছে যেগুলো আমার জানার বাহিরে। আমরা আসলে অনেক সময় বলে থাকি যে আসলে সংস্কৃতির সাথে যারা জড়িত বা মিডিয়ার সাথে যারা জড়িত, মিডিয়া ব্যক্তিত্ব, তারা কোমল হৃদয়ের হয়ে থাকে, তাদের মন কোমল মন হয়ে থাকে, তারা সদয় এবং বিনয়ী হয়ে থাকে। তো আপনি কি মনে করেন যে আসলে এটা সকল অভিনয় শিল্পীদের ক্ষেত্রে প্রযোজ্য বা সকল অভিনয় শিল্পীদের মাঝে এই গুণটা আছে? আসলে সবার কথা তো জানি না, তারপরও আমি মনে করি যে হ্যাঁ কোমল হৃদয়েরই হওয়া উচিত, কারণ তাদের অনেকের সাথে মিশতে হয়। এমনকি যখন একটা আর্টিস্ট জনপ্রিয়তা পেয়ে যায় তখন তার কাছে অনেক দর্শক বা ভক্তবৃন্দ আসতে পারে। তো আমরা যদি তার সাথে রাফ কোনো বিহেভ করি, যে খারাপ ব্যবহার করলাম, তখন তার মনে এটা কষ্ট দিতেই পারে। তখন হচ্ছে সেটা থেকে আমার জনপ্রিয়তা থেকে দেখা যায় যে আমার সমালোচনা সৃষ্টি হবে, যে না এই আর্টিস্টটা হচ্ছে আমার আইডল ছিল, আমি তাকে পছন্দ করি, আজকে তার সাথে একটা সেলফি তুলতে গেছি, সে আমাকে হচ্ছে দূর দূর করে দিল। কিন্তু যখন আসলে কোনো সেলিব্রিটি বা কোনো অভিনয় শিল্পী যখন দেখা গেলো যে দর্শক জনপ্রিয়তায় যখন চলে যায়, তখন হয়তো দর্শক বিড়ম্বনায় পড়তে হয়, বিভিন্ন জায়গায় তারা স্বাচ্ছন্দ্যে যেতে পারতেছে না, বিভিন্ন জায়গায় তারা ইচ্ছে স্বাধীন মতো ঘুরতে পারতেছে না, বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছে। তো তখন দেখা গেল যে আসলে প্রত্যেকটা মানুষকে সময় দেওয়ার ক্ষেত্রেও তো তাদের নিজেদের একটা ইচ্ছের শক্তির বিরুদ্ধে যেতে হচ্ছে বা ইচ্ছের বিরুদ্ধে যেতে হচ্ছে।
হ্যাঁ, ডেফিনেটলি সেটা তো অবশ্যই। আপনার যদি কোনো আছে না যে ধরেন আউটডোরে কিছু কাজ চলতেছে, তখন হচ্ছে অনেক দর্শক আছে কিছু কিছু আর্টিস্টের ক্ষেত্রে, যারা হচ্ছে অনেক ভিড় করে বা একটা সেলফির জন্য বা একটু কাছে গিয়ে কথা বলার জন্য। তো কাজের সময় যদি দর্শক এসে একটা প্রবলেম সৃষ্টি করে, তো ওইটা তো হচ্ছে অবশ্যই একটা মানে কি বলে সমস্যার সৃষ্টি। আমি মনে করি যে হ্যাঁ, কাজ শেষে একটা এক্সট্রা সময় বের করা উচিত, যে এই 5 মিনিট বা 2 মিনিট আমি আমার দর্শকদের সময় দিব। তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো দর্শক। যাব ছোট্ট একটা বিরতিতে, বিরতির পরে আবারও ফিরছি আমাদের অতিথিকে নিয়ে। কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম আমাদের আজকের অতিথি ডরিন সুলতানা পরীকে সাথে নিয়ে। তো যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে আসলে সোশ্যাল মিডিয়াতে যে অভিনয় শিল্পীরা আছে তাদের ক্ষেত্রে আসলে তাদের যে বৈশিষ্ট্যটা থাকা দরকার, তাদের যে চারিত্রিক যে গুণাবলীগুলো থাকা দরকার, সেগুলো কি আসলে আপনি মনে করেন যে আসলে সবার ক্ষেত্রে সেই গুণাবলীগুলো আছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে? অবশ্যই আছে, কম বা বেশি সকলেরই আছে, না হলে তো এখন পর্যন্ত টিকে থাকতে পারতো না। জি, প্রত্যেকটা মানুষেরই তো আলাদা আলাদা গুণ থাকে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা আলাদা প্রতিভা থাকে। তো যে যার প্রতিভা দিয়ে কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াতে দেখা গেলো যে ভাইরাল হয়েছে বা দর্শক জনপ্রিয়তা পেয়েছে। তো এইখানে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দর্শক জনপ্রিয়তাটা আসলে আপনার কয়টা প্রকারে আপনি ভাগ করবেন, বা আপনারা কয়টা প্রকারে সেগুলোকে ভাগ করে থাকেন? আমি যেমন আপনার হচ্ছে এটাকে বলে থাকি যে আসলে সোশ্যাল মিডিয়াতে যারা দর্শক জনপ্রিয়তা পেয়ে থাকে, তারা আপনার হচ্ছে দুইটা দিক থেকে পায়। এক হচ্ছে তাদের চারিত্রিক বা নিজেদের যে প্রতিভা, সেই প্রতিভার কারণে পায়। আর 2 নাম্বার হচ্ছে যে আসলে তাদের যে যে গুণাবলীটা নাই, মানুষ টহল করে আসলে তাদেরকে আপনার ভাইরাল করতেছে। এই দুইটা দিক থেকে আপনারা পেয়ে থাকে। তো আপনারা আসলে এটাকে আপনারা কয়টা ভাগে ভাগ করেন? আসলে অনেকগুলো সাইডই আছে, যে যার যার মতো, ওই যে আমি একটা কথাই বললাম, যে যেখান থেকে পারতেছে যার মতো করে পারতেছে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। যেমন একটা অনেকে আছে ট্রলের শিকার হয়েও ভাইরাল হয়ে যাচ্ছে, যেটা নিজের অজান্তে কোনো একটা কিছু ভুলভাল বললো, দেখা যায় এটা দিন শেষে ট্রল হয়ে সে ভাইরাল। তো সেই ক্ষেত্রে কি আসলে আপনার এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কোনো আইন প্রণয়ন করা উচিত, বা আপনার হচ্ছে কোনো নির্দিষ্ট একটা আপনার হচ্ছে আইন থাকবে বা কোনো বাধ্যবাধকতা থাকবে, যে এই বাধ্যবাধকতাগুলো থাকলে পরে দেখা গেল যে সোশ্যাল মিডিয়াটার পরিবেশটা সুন্দর, এবং আপনাদের জন্য যারা আপনারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছেন তাদের জন্য আরো সহজ এবং সুন্দর হবে পরিবেশটা? হ্যাঁ, অবশ্যই। আমি মনে করি যে যেমন হচ্ছে অনেক মানে আর্টিস্ট আছে, যেমন হচ্ছে ওই যে বললাম যে যে যেখান থেকে পারতেছে যার যার মতো কাজ করতেছে। কিছু কিছু সাইড আছে দেখা যায় অনেক বাজে ধরনের ভিডিও ক্রিয়েট করতেছে ভাইরাল হওয়ার জন্য। এই আজকাল হচ্ছে সোশ্যাল মিডিয়াটা মানুষের হাতে হাতে ব্যাপকভাবে ছড়ায় যাওয়ার জন্য আমি মনে করি যে এটা এক প্রকার প্রবলেমও। কারণ আজকে ছোট থেকে বাচ্চা বৃদ্ধ পর্যন্ত সকলের হাতে আপনার টাচ ফোন। তো ফোনটা হাতে নিলেই মানুষ ইউটিউবে সহজে চলে যেতে পারতেছে, ফেসবুকে ঢুকতে পারতেছে। তো ছোট ছোট বাচ্চারা যখন ফোনটা ইউজ করতেছে, কিছু কিছু মেয়েদের বা কিছু কিছু লোকের বা কিছু কিছু ছেলেদের অশ্লীল কিছু বা বাজে কিছু ভিডিও আছে, যেটা সামাজিক দৃষ্টিকোণ থেকে খুবই খারাপ। তো এইগুলা যখন দেখে, আমি হচ্ছে এই বিষয়গুলোকে মানে ছোট একজন আর্টিস্ট হিসেবে বলবো যে এই কাজগুলো আসলে বন্ধ করা উচিত। তো সেই ক্ষেত্রে আসলে কোনো নির্দিষ্ট কোনো আইন বা বাধ্যবাধকতা আসলে সরকারের তরফ থেকে করা উচিত বলে কি মনে করেন আপনারা? হ্যাঁ, আমি মনে করি যে আসলে এই বিষয়ে মানে আইনের কিছু করা উচিত, বা সরকারের পক্ষ থেকে একদম টোটালি স্টপ করা উচিত। জি, যেহেতু আসলে আমাদের দেশে কিন্তু আসলে এই সোশ্যাল মিডিয়াটাকে মেনটেন করার জন্য বিটিআরসি নামে আপনার হচ্ছে একটা সংস্থা আছে। তো তারা আসলে আপনার এই বিষয়গুলো আসলে ওইভাবে আসলে হয়তো অ্যানালাইজ করে না, যে একটা পেজে বা একটা ইউটিউবে যখন আপনার একটা নগ্ন বা অশ্লীল কোনো বিষয় আপনার ছাড়া হলো, বা কোনো মানুষকে হ্যারাসমেন্ট করে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা ভিডিও আপলোড করা হলো, সেটাকে আপনার মুছে ফেলা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে মুছে ফেলার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার প্রয়োজনীয়, বা সেগুলো দেখা গেলো যে ব্লক করা বা বন্ধ করা, সেই ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ কিন্তু থাকতেছে না। এই কারণে কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াটা এখন যে যার মতো ব্যবহার করতে পারতেছে বা ব্যবহার হচ্ছে। তো আপনারা যারা অভিনয় শিল্পী আছেন, তো তারা কি এই বিষয়গুলো নিয়ে কখনো আসলে আপনারা প্রতিবাদ করেছেন বা প্রতিবাদের ঝড় তুলেছেন?
আমরা তো দেখে থাকি যে আসলে বিভিন্ন বিষয় নিয়ে আসলে শিল্পীরা এবং আপনার হলো বিভিন্ন ধরনের বিভিন্ন সংস্থার লোকেরা কিন্তু আসলে প্রতিবাদ করে থাকে বা প্রতিবাদ মুখী হয়, কিন্তু আপনারা কি কখনো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন আপনাদের কোনো সংস্থা থেকে বা আপনারা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে আপনারা সকলে মিলে সম্মিলিত হয়ে এই ধরনের কোনো পদক্ষেপ নিয়েছেন বা প্রতিবাদ করেছেন? না, আসলে সেভাবে প্রতিবাদ করা হয়নি, কারণ জি। ওইভাবে সবাই মিলে একজোট হওয়া হয়নি জি। যে আসো আমরা সবাই মিলে এটার প্রতিবাদ করি। জি। কিন্তু দেখা যায় এটার হ্যারাসমেন্ট আমরাও হয়েছি। দেখা যায় কোনো একটা শুটিং স্পটে গেছি জি। আমরা শুটিং করার জন্য বা কাজের জন্য, দেখা যায় সেম একই শুটিং স্পটে অন্য এক সাইডে আপনাদের এই অশ্লীল ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। তো যেগুলো দেখে মানে নিজেদেরও একটা প্রবলেম ফেস হতে হয় বা এগুলো দেখতেও নিজের কাছে খারাপ লাগে। জি। বা সাথে অনেক ছোট ছোট আর্টিস্টও থাকে যারা আমাদের সন্তানের ক্যারেক্টার করে, ছোট ভাই বা বোনের ক্যারেক্টার করে। তো তাদের সামনে যখন এই কাজগুলো করে মানে মনে হয় যে আসলে প্ল্যাটফর্মটা নষ্ট হয়ে যাচ্ছে। জি। হয় এখান থেকে নিজেকে সরিয়ে নেই, আর না হয় যদি পারতাম এদেরকে সরিয়ে দিতাম। জি। আপনি যখন রাস্তা দিয়ে চলার ক্ষেত্রে অনেক সময় যখন আপনার হলো পরিচয় দেন বা কেউ যদি আপনার পরিচয় জিজ্ঞেস করে যে আপনি কি করেন, যে আমি সোশ্যাল মিডিয়ার একজন তারকা, তখন আসলে আপনার নিজেকে আপনার হলো কতটুকু আপনার পরিচয়টা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে আমি পরিচয়টা খুব কম দিই। জি, মানে কেন? না, কেন এটা তো আসলে আসলে আপনার হচ্ছে একটা সম্মানিত একটা পেশা, সম্মানী একটা পেশা, এবং আপনার হচ্ছে মিডিয়ার সাথে যারা জড়িত মিডিয়া ব্যক্তিত্ব তাদেরকে কিন্তু আসলে মানুষ অনেক ভালোবাসে এবং আপনার সম্মান করে। তো সেই সম্মানের জায়গা থেকে আপনার হচ্ছে আপনি তো সম্মান পাওয়ার যোগ্য, তো আপনি এই পেশাটা কে যখন আপনার মানুষের কাছে পরিচয় দিতে পারতেছেন না, লুকাচ্ছেন কেন, সেটার কারণটা কি? না, লুকাচ্ছি না, এটা আসলে হিডেন করার বিষয় না। যখন জি। আমার একটা মানুষের সাথে এক থেকে দুইটা কথাই হয়, জি। তখন আমি মনে করি যে আমার এই পরিচয়টা তুলে ধরার কোনো প্রয়োজন নেই। জি। যখন একটা মানুষের সাথে কথা বলতে বলতে আমি প্রয়োজন বোধ করি যে না, এখন আমার পরিচয়টা দেওয়া উচিত জি। যে হ্যাঁ আমি এই প্ল্যাটফর্মে আছি। জি। দ্যাটস হোয়াই আমি বলি যে হ্যাঁ আমি একজন মিডিয়া পারসন। জি। তো সেই পরিচয়টা আপনার হচ্ছে মানে কেন আপনি লুকাতে চান? সেটাই আপনার হচ্ছে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি? যদি ধরেন আমি আপনাকে চিনি না, অচেনা একজন মানুষ। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আসলে আপনি কি কাজ করেন? তখন আপনি আমাকে কি উত্তরটা দিবেন? তো অবশ্যই বলতে হয় জি। আমি একজন তো মিডিয়া তারপরেও পারসন। আপনার হচ্ছে দেখা গেল যে অনেকেই কিন্তু আসলে মিডিয়া ব্যক্তিত্ব হওয়ার পরেও কিন্তু মিডিয়ার পরিচয়টা দিতে আপনার একটু সংকুচিত হয়। তার কারণ হচ্ছে যে আসলে সোশ্যাল মিডিয়াটাকে এখন মানুষ কিন্তু আসলে ওইভাবে দেখে না। সোশ্যাল মিডিয়াটাকে কিন্তু মানুষ আপনার সোশ্যাল মিডিয়া থেকে এক প্রকার আপনার হচ্ছে মানুষ একটু রুচিটা ফিরিয়ে নিচ্ছে। তারা সোশ্যাল মিডিয়াতে যারা অভিনয় করে দেখা গেল যে যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট যেগুলো রুচিসম্মত নয়, সেই রুচিসম্মত কন্টেন্টের কারণেই কিন্তু আসলে আজকে যারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করতেছে তাদের কিন্তু বদনাম হচ্ছে, তাদের কিন্তু আসলে পরিচয় দিতে তারা কিন্তু দ্বিধাবোধ করতেছে। তো এই বিষয়ের সাথে কি আপনি একমত নাকি? হ্যাঁ, একমত। তো এখন আপনার নিজের ব্যক্তিগত কিছু বিষয়ে আসছি। আপনি কোন ধরনের ক্যারেক্টার গুলোতে বেশি অভিনয় করেন? আমার হচ্ছে বেশি অভিনয় করা হয় স্যাড, জি। কান্নাকাটির অভিনয়গুলা। জি। আমি স্যাড করতে আমি নিজেও কমফোর্ট ফিল করি, আমার ভালো লাগে। জি। আমার কাছে মনে হয় আমি যেন স্যাডটাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি বা চেষ্টা করি তোলার। জি। এমনকি আমাকে নিয়ে যে প্রোডিউসার গুলা কাজ করে তারাও তাদের থেকেও মানে প্রশংসিত যে আমার স্যাড ক্যারেক্টার জি। ভালো হয়। এটা তো একটা ক্যারেক্টার, তো মানে কোন রোলস গুলা অর্থাৎ ক্যারেক্টার আপনার, যেমন আপনার হচ্ছে মা, বাবা, আচ্ছা। ভাই, বোন, কোন ক্যারেক্টারতে আপনি বেশি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আচ্ছা, চরিত্র বলতে গেলে, ক্যারেক্টার বলতে গেলে মা ক্যারেক্টার তো আছেই। জি। মা মা ক্যারেক্টারটা খুব কম করা হয়। জি। আপনার হাতে গোনা মনে হয় 2-1টা ক্যারেক্টার করেছিলাম আপনার বেস কন্টেন্টে, যেটা হয় যে আমি একজন মা থাকি অভাবী, আমি আমার সন্তানকে আমার স্বামীর চিকিৎসার জন্য আমি বিক্রি করে দিই। জি। দিন শেষে আমি যখন আমার সন্তানকে স্বামীর চিকিৎসার জন্য বিক্রি করে দেই, এমনকি বাসায় যখন আসি আমার হাজবেন্ড জানতে পারে যে মানে তার চিকিৎসা হয়েছে বা সে সুস্থ হয়েছে, তখন হচ্ছে উনি আমাকেই বকাঝকা করে যে এত টাকা তুই কোথায় পেলি, নিশ্চয়ই তুই খারাপ। তখন আমাকে হচ্ছে কেঁদে কেঁদে বিশ্লেষণ করতে হয় যে আসলে আমি তার চিকিৎসার জন্য আমি আমার নারী ছেলে ধনকে বিক্রি করে দিয়েছি। এই যে আপনি একটা যে গল্প আপনার বললেন, এই গল্পটা থেকে আসলে কি শিক্ষা গ্রহণ করার আছে, কি মেসেজটা আসলে দর্শকরা পাবে? এটা থেকে মেসেজ বোঝায় এটাই যে আসলে নারীদের জীবনে স্বামীর অনেক বড় ভূমিকা। আসলে দিন শেষে সন্তান বলেন, মা বাবা বলেন, সবাই একটা সময় পর হয়ে যায়। যেমনকি মেয়েদের বিয়ের পরে বাবা মা পর হয়ে যায় প্রথমত। এমনকি ওই মেয়েটা যখন সন্তান জন্ম দেয়, ওই সন্তানটাও যখন ধীরে ধীরে বড় হয়, সেও যখন বিয়ে করে, তখন ওই মায়ের থেকে সন্তানটাও আলাদা হয়ে যায়। দিন শেষে কিন্তু ওই স্বামীটাই আপন থাকে।
জি তো আমি স্টোরিটা থেকে এটাই বুঝেছি যে আসলে স্বামী ছাড়া কেউ আপন নাই। এই জন্য আমি মনে করেছি যে না, আমার দিন শেষে আমার একটা বট গাছ প্রয়োজন, জি আমার স্বামীটা বেঁচে থাকুক, হয়তো বা আমার সন্তানকে বিক্রি করে দিলেও সে একটা ভালো প্লেস পাবে, বড় হতে পারবে, কিন্তু আমি স্বামী হারা হলে আমি কার কাছে যাবো? আমার তো কোনো বট গাছ নাই। প্রত্যেকটা কন্টেন্ট থেকে কি আপনাদের এরকম কোনো মেসেজ আপনার দর্শকরা পাবে? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা কন্টেন্ট থেকে আপনার একটা করে মেসেজ থাকে, যেটা থেকে দর্শক অনেক কিছু শিক্ষা লাভ করতে পারবে। জি। তো দর্শকরা যে বিষয়গুলো আসলে চায় যে আসলে প্রত্যেকটা গল্প থেকে বা প্রত্যেকটা ভিডিও কন্টেন্ট থেকে একটা করে মেসেজ পাবে, তো সেটা আপনার হচ্ছে হয়তো দর্শকদের প্রত্যাশা বা আসলে আপনার যারা ফ্যামিলিগতভাবে ভিডিওগুলো দেখে তাদের প্রত্যাশা যে ভালো কিছু সেখান থেকে শিখবে বা ভালো কিছু সেখান থেকে তাদের প্রত্যাশা। কিন্তু আসলে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ভিডিও কন্টেন্ট যেগুলো আপলোড হয়, যেগুলো থেকে আসলে বাজে ধরনের আসলে চিন্তা চেতনা বা বাজে ধরনের একটা মেসেজ চলে যায়, তো সেই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, অনেক কন্টেন্টই আমি দেখি চোখের সামনে, যেখানে আপনার ঘরের বউদের অনেক কন্টেন্টে খারাপ মানে বোঝানো হয়। যেমন অনেক হাজবেন্ড বিদেশে থেকে, বিদেশ থেকে টাকা পাঠায়, সেই টাকাগুলা ঘরের স্ত্রী মেরে খায়, বা স্বামী দেশে আসার পরে হচ্ছে তাকে প্রত্যাখ্যান করে, বা সেই ঘরে উঠতে দেয় না। আসলে এই কন্টেন্ট গুলো আমি এগুলোর সাথে একমত না, কারণ এগুলো থেকে অনেক সংসারে অশান্তি হয়, বা অনেক স্বামীর স্ত্রীর প্রতি থেকে বিশ্বাস চলে যায়। আসলে কন্টেন্ট তো কন্টেন্টই, এরকম কিছু তৈরি হোক কন্টেন্ট থেকে, যেটা থেকে আমরা শিক্ষা লাভ করবো, একটা সংসার সুখের হবে, যার সংসারটা ভেঙে যাওয়ার পথে সে যেন কন্টেন্টটা থেকে শিক্ষা লাভ করে তার সংসারটা জোড়া লেগে যায়। আমরা এমন কিছু তৈরি না করি যে যেটা থেকে একটা সংসারের প্রবলেম সৃষ্টি হয়ে সংসারটা আরো ভেঙে যায়। তো যে বিষয়ে ছিলাম যে আপনার চরিত্র, কোন চরিত্রে অভিনয় করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? প্রেমিকা চরিত্রেও তো করা হয়েছে অনেক, জি ইভেন বউ চরিত্রে, বাড়ির বউ, শাশুড়ি নিয়ে যে সাংসারিক কন্টেন্ট, মানে মূল চরিত্র যেটা বা নায়িকা বলি যেটা, আসলে আপনি নিজেকে একজন নায়িকা বা আপনার হচ্ছে অভিনেত্রী, মানে এই দুইটার মধ্যে আসলে কোনটাকে বেশি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা কোনটা নিয়ে কাজ করতে বেশি আপনি আগ্রহ প্রকাশ করেন? অভিনয়ে যেহেতু আছি অবশ্যই আমি অভিনেত্রী, আর আমি তো নায়িকা ক্যারেক্টারেই কাজ করি। জি, আসলে অনেক সোশ্যাল মিডিয়ার তারকা আছে যারা দেখা গেল যে কিছুদিন সোশ্যাল মিডিয়াতে কাজ করার পরে ফেসবুক প্রোফাইলে অ্যাঙ্গেল, তারপর আপনার অ্যাঞ্জেল, তারপরে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের টাইটেল আপনার লাগাইয়ে থাকে। বিশেষ করে আপনার ছেলেরাও আপনার হচ্ছে হিরো, তারপর আপনার বিভিন্ন ধরনের টাইটেল তারা সংযোজন করে থাকে। তো আসলে এইটার কারণটা কি, এটা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। ওরা পরিচিতি প্রকাশ করে এইভাবে, জি, বোঝাইতে চায় যে আমি এই জায়গাটাতে আছি। জি, মানে আপনার কর্মেই তো আপনার পরিচয় ফুটে উঠতেছে, সেখানে নতুন করে আপনার নিজেকে আসলে প্রেজেন্ট করার, নামটাকে নতুন করে প্রেজেন্ট করার কি প্রয়োজন আছে বলে মনে করেন আপনি? না, আমি সেটা মনে করি না, কিন্তু দেখা যায় যে মানে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ফেসবুকটা, আপনি আমি পরিচিত যারা হয়তো বা আমার কন্টেন্ট দেখে, এরা জানে রেগুলার যে হ্যাঁ আমি একজন অভিনেত্রী। কিন্তু অনেকেই আছে যে আমার ফেসবুকে যারা জানে না যে আমি একজন অভিনেত্রী, হয়তো বা সে চায় যে এরাও জানুক আমি একজন অভিনেত্রী, এই জন্য সে টাইটেলে দিয়ে রাখে অ্যাক্ট্রেস বা ডিরেক্টর বা এটা সেটা। জি, তো আরেকটা বিষয়, এখন আপনার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো। অভিনয় করতে গিয়ে কখনো আপনার হচ্ছে বাস্তব কোনো আসলে দৃশ্য বা বাস্তব কোনো কাহিনী আপনার চোখের সামনে এসেছে বা আপনার হচ্ছে আপনার জীবনের সাথে মিলে গেছে, এমন কোনো গল্প বা এরকম কোনো কাহিনী নিয়ে কাজ করা হয়েছে? হ্যাঁ, এরকম কাজ করা হয়েছে। তখন আপনার যে আবেগটা সেটা আপনার হচ্ছে কেমন ছিল, সুখের না দুঃখের? অবশ্যই দুঃখের ছিল। আমার এরকম একটা কন্টেন্ট ছিল যে আমার বাবা মারা যায়, আপনার হচ্ছে মানে আমার বড় ভাইকে ফোন দেওয়া হয়, বা হচ্ছে আরো যারা বোন আছে তাদেরকে ফোন দেওয়া হয়, তারা যেন এসে আমার বাবাকে দ্রুত হসপিটালে নেয়, এরকম একটা মানে কন্টেন্ট ছিল বা নাটক ছিল। তো আমি হচ্ছে ফোন দিই, আমার ভাই বোন তারা হচ্ছে ব্যস্ততা দেখায়। হ্যাঁ, দিন শেষে আমি যখন ফোনে কথা শেষ করে ঘরে যাই যে বাবা তোমার ছেলে মেয়ে আসবে না, গিয়ে দেখি যে বাবা মারা গেছে। আসলে এটা একদম পুরোটাই আমার বাস্তব জীবনের সাথে মানে মিলে গেছে। আমার বাবাও এইভাবেই চলে গেছে, আমার বাবা করোনার সময় মৃত্যুবরণ করেছে। তো তখন আমার বোন ঢাকায় জব করতো, আমি যখন ফোন দেই তখন হচ্ছে আপনার গাড়িও চলাচল বন্ধ, চাইলে যেতে পারে না। তো আমি যখন ফোন দিয়ে বলি যে আব্বুর অবস্থা খুবই খারাপ, পাপা তুমি কি তাড়াতাড়ি হচ্ছে গাড়িতে উঠতে পারবা, একটু আব্বু তোমাকে দেখতে যাচ্ছে। তো 2 দিন আগে আমার আপু হচ্ছে বাড়ি থেকে আসছে, তখনও দেখছে যে সুস্থ। তো আমার আপু কল্পনাও করতে পারে না যে 2 দিনের মধ্যে এতটা সিরিয়াস হয়ে যেতে পারে। তখন বললো যে আমি তো 2 দিন আগে আসলাম, দেখি আমি 2টা দিন পরে যাব। হ্যাঁ, তখন হচ্ছে এই কথাটা বলে আমি ফোনটা কেটে যখন আমি রুমে যাই, গিয়ে দেখি আমার বাবা নাই। মানে এমন একটা গল্প আপনার
আপনি নিজে অভিনয় করেছেন। হ্যাঁ আসলে যে কন্টেন্ট গুলো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা ইউটিউবে বলি আমরা দেখে থাকি, সেগুলো কিন্তু আসলে এখান থেকে অনেক ধরনের শিক্ষা গ্রহণ করা যায় এবং মানুষের বাস্তবিক জীবনটাকেই কিন্তু আসলে সেখানে ফুটে তোলা হয়। তো যাই হোক, আরেকটা বিষয়, আপনার প্রত্যেকটা অভিনয় শিল্পীরই কিন্তু আসলে যখন অভিনয় করে তখন গান গাইতে হয়, নাচতে হয়, যেটা আমি ইতিপূর্বে বলেছিলাম। তো আপনার কণ্ঠে আমরা একটা গান শুনতে চাই, গানের একটা কলি শুনতে চাই, একটা অন্তরা। আসলে তো আমি হয়তো বা যদিও আপনার হচ্ছে সেই মুভমেন্টটা আপনার নাই, যেহেতু আপনার হচ্ছে মাত্র একটা যে ঘটনা আপনি বললেন সেটা হয়তো আপনার কাছে খুবই হৃদয় বিদারক ঘটনা, তারপরে আপনার মনটাকে একটু ভালো করার জন্য এবং প্রসঙ্গটাকে একটু চেঞ্জ করার জন্য আপনার কণ্ঠে আমরা একটা গান শুনতে চাই। বুঝতে পেরেছি। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। চমৎকার। তো যাই হোক, আসলে গান প্রত্যেকটা মানুষই আসলে গায়, হয়তো কারো কণ্ঠ ভালো না, কিন্তু আসলে আপনার হলো গান কিন্তু তারপরে আপনার সকলেরই প্রিয়। হ্যাঁ, সকলের কাছে প্রিয়। তো যাই হোক, আরেকটা বিষয়, আপনার অসংখ্য শর্ট ফিল্ম বা খণ্ড নাটিকা সোশ্যাল মিডিয়াতে আছে। তো সেখানে আপনার হচ্ছে এমন কোনো নাটক বা এমন কোনো শর্ট ফিল্ম আছে যেখানে আপনার ডায়লগ গুলো ভাইরাল হয়েছিল বা আপনার হচ্ছে দর্শক জনপ্রিয়তা পেয়েছিল? হ্যাঁ, এরকম অনেকেই আছে, অনেক কন্টেন্টই আমার ভাইরাল আছে, সেখান থেকে 70-80 মিলিয়ন পর্যন্ত। সেখান থেকে আপনার নিজের কন্টেন্টের আপনার নিজের দুই একটা ডায়লগ আমরা আমাদের দর্শকদেরকে শোনাতে চাচ্ছি। আচ্ছা, যেমন একটা প্রবাসীর কন্টেন্ট নিয়ে একটা ডায়লগ ভাইরাল হয়েছিল, যেখানে আমি একটা প্রবাসীর বউ থাকি। আমি রাস্তায় বাজারের জন্য মানে দাঁড়ায় থাকি, ওইখানে গিয়ে একটা ছেলে আমার হাত ধরে টানাটানি করে। তো তখন আমি বলি যে, আমার যে ডায়লগটা ভাইরাল হয়েছিল, আচ্ছা কি ভাবস তোরা প্রবাসীর বউরা খারাপ? তোরা হয়তো জানোস না, দুনিয়াতে প্রবাসীর বউ হয়েছে সবচাইতে কষ্টে থাকা বউ, দুনিয়াতে প্রবাসীর বউরা হয়েছে সবচাইতে নিরীহ বউ, আর তোরা এই প্রবাসীর বউদের একা পায়ে হাত ধরে টানাটানি করস। আচ্ছা, আজকে যদি আমার জায়গায় তোর বোন থাকতো, তুই কি পারতি তোর সেই বোনের হাত ধরে টাইনা রুমে নিয়ে যাইতে? দিন শেষে আমরা কতটা কষ্টে থাকি তোরা হয়তো জানোস না। এই যে দেখ, কত বাঙালি নারী আছে কত সুন্দরভাবে স্বামী নিয়ে সংসার করতেছে, কিন্তু আমরা 1-2 বছর অপেক্ষা করি কবে আমার স্বামী আসবো। সারাটা দিন একা থাকি, একা খাই, একা ঘুমাই। সারা দিনের ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানায় ঘুমাইতে যাই, তখন পাশে শুয়ে থাকা স্বামীর শক্ত মস্ত বাহুটা পাই না, আর তোরা সেই প্রবাসীর বউয়ের হাত ধরে টানাটানি করস। আর আমি তো মনে করি প্রত্যেকটা প্রবাসী যেমন যোদ্ধা, আমি মনে করি প্রত্যেকটা প্রবাসীর বউরাও এক একটা যোদ্ধা। আমার এই ডায়লগটা ব্যাপক পরিমাণে ভাইরাল। যাক, আসলে যে সংলাপটা দিলেন, যে ডায়লগটা দিলেন, এটা আসলে খুবই হৃদয় বিদারক একটি ডায়লগ। এটা আসলে যারা প্রবাসীর স্ত্রী আছে তাদের প্রত্যেকেরই কিন্তু আসলে আপনার বাস্তবিক অর্থে বাস্তবিক লাইফের সাথে আসলে মিলে যায়। তো যাই হোক, আমরা দেখতে দেখতে আসলে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা আমাকে বেশি বেশি ভালোবাসবেন। আমি একজন ছোট ক্ষুদ্র তারকা, আমি যেন আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি। আমি যেন কোনো এক সময় এরকম কোনো এক ইন্টারভিউ এসে বলতে পারি যে আপনাদের মানে জনপ্রিয়তা পেয়ে, আপনাদের ভালোবাসা পেয়ে আজকের পরে আমি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, এমনকি ধন্যবাদ আমাদের মুভি বাংলা টেলিভিশনকে, যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তার সাথে ধন্যবাদ আপনাকেও, যিনি আমাকে এইখানে আসার সুযোগ করে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।